আওয়ামী লীগের কাউন্সিলে গঠনতন্ত্রে আসছে পরিবর্তন, নবীনদের পাশাপাশি সুযোগ পাচ্ছেন নারীরাও। গঠনতন্ত্রে এখন ৭৩ জনের কমিটি আছে, ৭৩-এর সংখ্যাটা বাড়িয়ে ৮১ করবো, ৮ জন বাড়বে। আমরা যাতে মহিলা নেতৃত্ব আনতে পারি সেই হিসাবে আমরা এবার প্রচেষ্টা চালাবো এবং নবীন নেতৃত্ব সর্বস্তরে কিন্তু আমরা এবার দেখতে পাবো। সম্মেলনে কাউন্সিলরদের মতামত নিয়ে তৈরি করা হবে খসড়া ঘোষণাপত্র। ২০২১-এর মধ্যে বাংলাদেশকে মধ্যমায়ের দেশে উপনীত করা, সরকারের যে মহাপরিকল্পনা আছে, উন্নয়ন পরিকল্পনা, সেগুলোর কিছু চিত্র থাকবে। দেখছিলেন বিশেষ শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি পারমিতা হিম এবং আমি আসাদ আজম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। সম্মেলনের প্রস্তুতি শেষ। সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া উপভোগ করলেন বিদেশি অতিথিরা। রাজধানী জুড়ে নিরাপত্তা। আশুলিয়ায় বন্দুকযুদ্ধে নিহত আব্দুর রহমানই নব্য জেএমবির প্রধান সারোয়ার জাহান, দাবি র্যাবের। হলি আর্টিজান শোলাকিয়া সহ সাম্প্রতিক সময়ের অন্তত 19টি ঘটনার নেপথ্যে ছিল সে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে 13 পরীক্ষার্থী আটক। প্রতি আসনের বিপরীতে 51 জন শিক্ষার্থী। মংলা বন্দর দিয়ে পাট রপ্তানি করতে পারছেন না খুলনা অঞ্চলের ব্যবসায়ীরা, গুনতে হচ্ছে বাড়তি অর্থ, পিছিয়ে পড়ছে রপ্তানি বাণিজ্য। এবং চট্টগ্রাম টেস্টে ব্যাটসম্যানদের দৃঢ়তায় ইংল্যান্ডের 293 রানের ভালো জবাব দিচ্ছে টাইগাররা। দ্বিতীয় দিন শেষে 72 রানে পিছিয়ে বাংলাদেশ। আওয়ামী লীগের 20তম জাতীয় সম্মেলনের শতভাগ প্রস্তুতি শেষ হয়েছে। সকাল থেকে চলেছে উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া। আগামীকাল সম্মেলন উদ্বোধন করবেন দলের সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বাংলাদেশের সার্বিক উন্নয়নের গতি ও নেতৃত্বের কারণে ঐতিহাসিক এই দলটির সম্মেলনের দিকে তাকিয়ে বিশ্ব নেতারা। এদিকে কাউন্সিলকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা মাঠে থাকবেন বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক। জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হবে শনিবার অনুষ্ঠিত আওয়ামী লীগের জাতীয় সম্মেলন, তাই এই মহড়া। দলীয় প্রতীক নৌকার আদলের মঞ্চ তৈরি চলছে, শেষের দিকে রং আর তুলির টান। দেশি বিদেশি প্রায় 40,000-এর মতো কাউন্সিলর আর ডেলিগেটসদের স্বাগত জানাতে তৈরি ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান। এটি একটি বড় সম্মেলন। আমি আমন্ত্রিত হতে পেরে খুবই উচ্ছ্বসিত, কারণ আমি অস্ট্রেলিয়ার লেবার পার্টির সদস্য এবং আমি মনে করি আমরা মানুষের জন্য একই উদ্দেশ্যে কাজ করি। এছাড়া এত বড় সম্মেলন গণতন্ত্রেরই আরেকটি রূপ, যেখানে জনগণের মতামতকে প্রাধান্য দেওয়া হয়। বাংলাদেশের আতিথেয়তা আমাকে মুগ্ধ করেছে। বাংলাদেশ গত 8 বছরে মোটা দাগে উন্নতি করেছে, যা এখনো সর্বজন স্বীকৃত। এছাড়া বাংলাদেশ সরকারের সন্ত্রাস বিরোধী যেসব কার্যক্রম রয়েছে তা উল্লেখ করার মতো। এবারের গঠনতন্ত্রে আসছে বেশ কিছু পরিবর্তন ও পরিবর্ধন, তবে গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন প্রক্রিয়া চলবে বলে জানান আওয়ামী লীগের নেতারা। আমাদের গঠনতন্ত্র খুব পরিচ্ছন্নভাবে বলেছেন, একের অধিক যদি প্রার্থী হয় তখন স্বাভাবিকভাবেই আমরা সমঝোতার চেষ্টা করব। সমঝোতা না হলে তখন স্টেট আমাদের ভোট ছাড়া আর বিকল্প কোনো পথ নেই। আমরা প্রস্তুত। এই মুহূর্তে আমাদের প্রস্তুতি শতভাগ সম্পন্ন হয়ে গেছে। টানটান উত্তেজনার মধ্যে শুরু হওয়া এই সম্মেলনকে ঘিরে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি। এরই মধ্যে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। ঊর্ধ্বতন অফিসাররা এখানে উপস্থিত থাকবেন, তারা বিভিন্ন পয়েন্টে অবস্থান করবেন। আমাদের ফোর্সের অফিসারদের ডিউটি তদারক করবে। মোট কথা, এটাকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করার জন্য আমাদের পক্ষ থেকে যা যা করার দরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে আছেন রিপোর্টার ইজাদ শৌমিক। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শৌমিক, রাত পহলে
20তম জাতীয় কাউন্সিল এবং সেই কাউন্সিল ঘিরে পুরো ঢাকা শহর কিন্তু আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। আওয়ামী লীগের এই কাউন্সিল সফলে 11টি উপকমিটি গঠন করা হয়েছে। খাদ্য উপকমিটি, মঞ্চ, সাজসজ্জা উপকমিটি থেকে শুরু করে প্রত্যেকটা স্তরে স্তরে কিন্তু এই কমিটিগুলো গঠন করে দেওয়া হয় এবং কমিটি গঠন করার প্রেক্ষিতে সবগুলো কাজ কিন্তু এখন গুছিয়ে আনা হয়েছে এবং আমি একদম সর্বশেষ পর্যায়ে যেটি এসে দেখতে পাচ্ছি যে এই ঐতিহাসিক সরোয়ার্দী উদ্যানের পাশে যে সরোয়ার্দী উদ্যানের ভিতরে যে মঞ্চ স্থাপন করা হয়েছে সেখানে প্রায় 82 ফুট দৈর্ঘ্যের একটি নৌকার আদলে একটি মঞ্চ স্থাপন করা হয়েছে এবং সেখানে একদম শেষ মুহূর্তের যে প্রস্তুতিগুলো সাউন্ড থেকে শুরু করে লাইটিং সবকিছু চেক করা হচ্ছে এবং সকালেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের এই 20তম জাতীয় কাউন্সিলের উদ্বোধন করবেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে সরোয়ার্দী উদ্যানের পুরো এলাকা এবং সরোয়ার্দী উদ্যান সহ এর আশেপাশে যতগুলো সড়ক রয়েছে সবগুলোতে কিন্তু আলোকসজ্জা করা হয়েছে। আওয়ামী লীগের মঞ্চ এবং সাজসজ্জা উপকমিটি যেটি রয়েছে সেই কমিটির উদ্যোগে কিন্তু এই আলোকসজ্জাগুলো করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন যে এই আলোকসজ্জায় বিশেষত স্থান পেয়েছে সরোয়ার্দী উদ্যানের যে স্বাধীনতা যে মঞ্চটা রয়েছে সেই স্বাধীনতা মঞ্চের পাশেই কিন্তু আওয়ামী লীগের যে দলীয় প্রতীক সেই নৌকা লাইট আলোকসজ্জার মাধ্যমে নৌকা তুলে ধরা হয়েছে এবং আওয়ামী লীগের যে জাতীয় পতাকা, আওয়ামী লীগের যে দলীয় পতাকা অর্থাৎ লাল সবুজের মাঝখানে যে 4 তারকা বিশিষ্ট পতাকা সেটিও তুলে ধরা হয়েছে এবং আলোকসজ্জায় আরো বেশ কয়েকটি জায়গায় আমরা দেখলাম যে কেন্দ্রীয় শহীদ মিনার, তারপরে স্মৃতিসৌধ থেকে শুরু করে স্বাধীনতার যে আমাদের যে যে সৌধগুলো রয়েছে সেগুলো কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে এবং এই মঞ্চসজ্জার পাশে মঞ্চ এবং সাজসজ্জা কমিটির উদ্যোগে কিন্তু আরো বেশ কিছু বিষয় তুলে ধরা হয়েছে। যেমন আপনাদেরকে যদি বলি যে এইটি 20তম যে জাতীয় কাউন্সিল হতে যাচ্ছে, এর আগে যে 19তম যে কাউন্সিলগুলো রয়েছে প্রত্যেকটা কাউন্সিলের যে একদম সংক্ষেপ সেই সারসংক্ষেপগুলো যেমনটি আমার পাশে যেমনটি দেখতে পাচ্ছেন যে একটি ব্যানারের মাধ্যমে সেটি তুলে ধরা হয়েছে। এরকম যেমন এখানে আমার সামনে যে দেখতে পাচ্ছেন যে বিশেষ কাউন্সিল যে 2000 সালের যে কাউন্সিল সেই কাউন্সিল তুলে ধরা হয়েছে। এইরকম ভাবে প্রায় 19টি যে কাউন্সিল রয়েছে প্রত্যেকটি কিন্তু সেই কাউন্সিলগুলো তুলে ধরা হয়েছে এবং সরোয়ার্দী উদ্যান সহ আশেপাশে এলাকা কিন্তু দৃষ্টিনন্দন ভাবে সেই আলোকসজ্জার মাধ্যমে প্রত্যেকটি বিষয় ফুটিয়ে তোলা হয়েছে। তো এই ছিল আমার কাছে সবশেষ খবর। সহকর্মী ইজাদ শৌমিক জানাচ্ছিলেন সোহরাওয়ার্দী উদ্যান থেকে, যেখানে অনুষ্ঠিত হবে আগামীকাল বাংলাদেশ আওয়ামী লীগের 20তম কাউন্সিল। এবারের কাউন্সিলে গঠনতন্ত্রে আসছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। দলের 4টি সভাপতি মণ্ডলীর সদস্য, একটি যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদ বাড়ানো হচ্ছে। এছাড়া কার্যনির্বাহী কমিটির আকার 73 থেকে বাড়িয়ে 81 সদস্য করা হচ্ছে। এতে নবীনদের পাশাপাশি নারীদেরও সুযোগ দেওয়া হবে। দলের শীর্ষ নেতারা বলছেন, এবারের কাউন্সিলে আগামী সংসদ নির্বাচনের বিষয়টিকে মাথায় রেখে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের গাইডলাইন ঠিক করা হবে। বিস্তারিত জানাচ্ছেন ইজাদ শৌমিক। বুধবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের বর্তমান কার্যনির্বাহী কমিটির সর্বশেষ বৈঠক হয়। প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠকে দলের গঠনতন্ত্রে পরিবর্তন আনার সিদ্ধান্ত নেওয়া হয়। আওয়ামী লীগের শীর্ষ নেতারা জানান, এ বৈঠকে সভাপতি মণ্ডলীর সদস্য, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদ বাড়ানোর প্রস্তাব আনা হয়েছে। গঠনতন্ত্রে এখন 73 জনের কমিটি আছে, 73-এর সংখ্যাটা বাড়িয়ে 81 করবার 8 জন বাড়বে। সভাপতি মণ্ডলীতে 4 জন বাড়ানো, একজন সাংগঠনিক সম্পাদক বাড়ানো, একজন যুগ্ম সম্পাদক বাড়ানো, হলো 6 জন আর 2 জন সদস্য। যারা এখন সিনিয়র লিডারশিপে আছে, বিভিন্ন পোস্ট হোল্ড করছে কার্যনির্বাহী কমিটির, তারা হয়তো কেউ প্রেসিডিয়ামে যাবে। সেইখানে যে জায়গাগুলো ক্রিয়েট করা হবে সেখানে আবার যারা একদম নতুন আসবে তারা প্রথমে হয়তো সদস্য হিসাবে আসবে, কেউ আবার সাংগঠনিক সম্পাদক হবে। এবারের কমিটিতে অপেক্ষাকৃত তরুণ নেতৃত্ব সুযোগ পাবে। পাশাপাশি ভবিষ্যতে 1/3 নারী নেতৃত্ব প্রতিষ্ঠিত করতে তাদেরও এবার প্রাধান্য দেওয়া হচ্ছে। আগামীতে 1/3 আমরা যাতে মহিলা নেতৃত্ব আনতে পারি দলীয় কার্যক্রমে, সেই হিসাবে আমরা এবার প্রচেষ্টা চালাবো এবং অবশ্যই নবীন নেতৃত্ব সর্বস্তরে কিন্তু আমরা এবার দেখতে পাবো। আগামী নির্বাচনকে লক্ষ্য রেখে কাউন্সিলে নির্বাচনী ইশতেহারের গাইডলাইন ঠিক করা হবে বলেও জানান নেতারা। 2 বছর পরে যে নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনের ভিত্তি হবে আমাদের এই ঘোষণাপত্র। যারা এমপি হতে চাচ্ছেন
তারা যাতে এলাকাতে অর্থনৈতিক যে আমাদের এজেন্ডা কি সোশ্যাল এজেন্ডা, সেই এজেন্ডাগুলো যাতে তুলে ধরতে পারে। মানে আমাদের ঘোষণাপত্র, আমাদের নির্বাচনী ইস্তেফা, এই সব জিনিস কিন্তু এইবারের কাউন্সিলের ভিতরে ঠিকই এগুলো বেরিয়ে আসবে। 2015 সালের ডিসেম্বরে আওয়ামী লীগের বর্তমান কমিটির মেয়াদ শেষ হলেও এবছরের অক্টোবর পর্যন্ত তা বর্ধিত করা হয়। প্রতি 3 বছর পর পর নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাউন্সিল অনুষ্ঠানের বিধান রয়েছে। ইজাদ সৌমিক, সময় সংবাদ, ঢাকা। একাদশ জাতীয় সংসদ নির্বাচন ও 2021 সাল পর্যন্ত নেওয়া পরিকল্পনাগুলো সামনে রেখে করা হয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগের ঘোষণাপত্রের খসড়া প্রস্তাবনা। 4 অধ্যায়ের খসড়া ঘোষণাপত্রে 2008 সাল থেকে সরকারের উন্নয়ন কর্মকাণ্ড ও চলমান প্রকল্পগুলোর চিত্র তুলে ধরা হয়েছে। নেতারা মনে করছেন এবারের ঘোষণাপত্র বাংলাদেশের ইতিহাসে একটি মাইল ফলক হয়ে থাকবে। হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট। আর মাত্র একদিন পর অনুষ্ঠেয় 20তম জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রার পাশাপাশি নানা চ্যালেঞ্জ গ্রহণ করতে যাচ্ছে দেশের অন্যতম প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগ। ইতোমধ্যে গুরুত্বপূর্ণ বেশ কিছু পরিকল্পনা নিয়ে তৈরি করা হয়েছে 46 পৃষ্ঠার খসড়া ঘোষণাপত্র, যা সম্মেলনের মধ্য দিয়ে কাউন্সিলরদের মতামত নিয়ে চূড়ান্ত করা হবে। কিন্তু কি থাকছে এই ঘোষণাপত্রে সে বিষয়ে দলের নেতারা জানান, আওয়ামী লীগ সরকারের অগ্রগতির সবচেয়ে বড় বাধা জঙ্গিবাদ ও দেশবিরোধী ষড়যন্ত্র। এই বিষয়টি খসড়া ঘোষণাপত্রের 3য় অধ্যায়ের 2-এর 1 ধারায় তুলে ধরা হয়েছে। 2021-এর মধ্যে বাংলাদেশকে মধ্যমায়ের দেশে উপনীত করা এবং 2030 সালের মধ্যে এইচডিজি অর্জন করার জন্য আমাদের সরকারের যে মহাপরিকল্পনা আছে, উন্নয়ন পরিকল্পনা, সেগুলোর কিছু চিত্র থাকবে। দেশ থেকে সন্ত্রাস এবং জঙ্গিবাদকে কঠোর হস্তে দমন করা, এটার ব্যাপারে জিরো টলারেন্স আওয়ামী লীগের। যুদ্ধাপরাধীদের যে বিচার কাজ শুরু হয়েছে, প্রত্যেকটা জরুরি অপরাধের বিচার যাতে করা যায় সে ব্যাপারে আমাদের তৎপরতা থাকবে। বৃহৎ প্রকল্প বাস্তবায়ন, শিল্প বাণিজ্য, স্থানীয় সরকার, 100টি অর্থনৈতিক অঞ্চল গঠন, বিদ্যুৎ, জ্বালানি ও আইসিটি খাত নিয়ে দলের দৃষ্টিভঙ্গি ও পরিকল্পনা তুলে ধরা হয়েছে এতে। এছাড়া গুরুত্বপূর্ণ খাতগুলো তুলে ধরে আগামী দিনগুলোতে কি করা হবে তাও স্থান পেয়েছে প্রস্তাবিত ঘোষণাপত্রে। এছাড়া নতুন বিশ্ববিদ্যালয় স্থাপন, যোগাযোগ খাতের উন্নয়ন, 2য় কাঁচপুর, 2য় মেঘনা ও 2য় গোমতী সেতু নির্মাণের কাজ শুরুর বিষয়টি স্থান পেয়েছে এই ঘোষণাপত্রে। 2018 সালের মধ্যে যানবাহন চলাচলের জন্য পদ্মা সেতু উন্মুক্ত করার বিষয়টিও থাকছে এতে। স্বাধীনতা উত্তর বাংলাদেশের পুনর্গঠনে ধারাবাহিকতাকে আরো সামনে অগ্রসর করার জন্য, আরো বিস্তৃত করার জন্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সম্মেলন শেষে ঘোষণাপত্রগুলো চূড়ান্ত করা হবে। এছাড়া 2041 সালের মধ্যে দেশকে উন্নত করার লক্ষ্যে কাজ করার বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। আওয়ামী লীগ বলছে দেশের অর্থনীতি, শিক্ষা, তথ্য প্রযুক্তি এবং অবকাঠামোতে সবথেকে বেশি উন্নয়ন হয়েছে বর্তমান সরকারের অধীনে। যদিও দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে বরাবরই প্রশ্ন তুলে আসছে বিরোধী দলগুলো। তাই দেশের উন্নয়নের পথে সকল প্রতিবন্ধকতা মোকাবেলা করে 2019 সালের নির্বাচনকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবারের সম্মেলনের ঘোষণাপত্রে। হাবিবুল ইসলাম হাবিব, সময় সংবাদ, ঢাকা। বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগের কাউন্সিলে অংশ নেবে বিএনপি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে প্রয়াত বিএনপি নেতা আসম হান্নান শাহর স্মরণ সভায় তিনি এ মন্তব্য করেন। কাউন্সিলকে কেন্দ্র করে রাজধানীতে র্যাব পুলিশের তৎপরতা নিয়েও প্রশ্ন তোলেন আলাল। আমাদের সম্মেলনে কিন্তু আপনারা আসেন নাই কাউন্সিলে, এবং সৌজন্য বোধের কারণে টেলিফোন করে দুঃখ প্রকাশ করেন নাই যে আমরা এই কারণে আসতে পারলাম না। কিন্তু আমরা আপনাদের মতো হীনমন্য নই। বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে আপনারা আমন্ত্রণ জানিয়েছেন, আপনাদের সম্মেলনে যাওয়ার জন্য বলেছেন। ইনশাআল্লাহ জাতীয়তাবাদী দল যে একটি উদার গণতান্ত্রিক রাজনৈতিক দল, সেই প্রমাণ আপনারা আওয়ামী লীগের সম্মেলনের দিন পাবেন ইনশাআল্লাহ। আপনারা যদি কোনো নাটক না করেন, ইনশাআল্লাহ আপনাদের সম্মেলনে আমাদের পক্ষ থেকে আশীর্বাদ, দোয়া, সহযোগিতা, অংশগ্রহণ সবই থাকবে। আশুলিয়ায় র্যাবের অভিযানের সময় 5 তলা থেকে পড়ে নিহত আব্দুর রহমানের আসল নাম সারোয়ার জাহান। শাইখ আবু ইব্রাহিম আল হানিফ নামে তিনি 90 জেএমবি নেতৃত্ব দিচ্ছিলেন। স্লিপার সেল গঠন থেকে শুরু করে হলে আর্টিজান আর শোলাকিয়া হামলা সহ সাম্প্রতিক অন্তত 19টি ঘটনার নেপথ্যে ছিলেন এই সারোয়ার। দুপুরে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়ে র্যাব মহাপরিচালক জানান, 3 শুরা সদস্য সহ 90 জেএমবির 21 সক্রিয় কর্মীকে ধরতে চেষ্টা চালাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী।
গত 8ই অক্টোবর আশুলিয়ায় র্যাবের অভিযানের সময় 5 তলা থেকে পড়ে নিহত ব্যক্তির পরিচয় আব্দুর রহমান হিসেবে শনাক্ত করা হয় তার ড্রাইভিং লাইসেন্স এবং পাসপোর্ট থেকে। তবে আরো খোঁজ নিতে গিয়ে র্যাব বুঝতে পারে এসবই করা হয়েছে ভুয়া পরিচয়। আসল পরিচয় খুঁজতে গিয়ে নব্য জেএমবির প্রধান এবং তাদের সাংগঠনিক নানা খুঁটিনাটি তথ্য পাওয়ার দাবি করেছে র্যাব। শুক্রবার কারওয়ান বাজারে নতুন মিডিয়া সেন্টারে আয়োজিত প্রথম সংবাদ সম্মেলনে র্যাবের মহাপরিচালক জানালেন, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটের সারোয়ার জাহান পরিচয় গোপন করে আব্দুর রহমান নামে আশুলিয়ায় আস্তানাগারে, আর শাইখ আবু ইব্রাহিম আল হানিফ নামে সেই নব্য জেএমবির নেতৃত্ব দিত। অর্থ তার কাছে প্রেরিত হতো, সে সংগঠিত থাকতো এবং সেই তার বিভিন্ন ইয়ানতের অর্থ দেশের মধ্যে থেকে যা সংগঠিত হতো, যেগুলো বাইরে থেকে আসতো, সেগুলো সব তার কাছে গচ্ছিত থাকতো এবং সেই বিভিন্ন স্লিপার সেলের কাছে অর্থগুলো বিতরণ করত। নিজের এ দাবির পক্ষে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে সারোয়ার জাহানের ল্যাপটপ ও মোবাইল থেকে পাওয়া নানা তথ্য তুলে ধরেন র্যাব মহাপরিচালক। উত্থাপন করেন নারায়ণগঞ্জের পাইকপাড়ায় নিহত হওয়ার আগে জঙ্গি তামিমের দলীয় প্রধানের নির্দেশনা চাওয়া, নব্য জেএমবি গঠনের বিষয়ে তামিম ও সারোয়ারের যৌথ ঘোষণা এবং তহবিল সংগ্রহ ও খরচের নানা নথি। র্যাব মহাপরিচালক জানান, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সাঁড়াশি অভিযানে বিপর্যস্ত নব্য জেএমবির 300 সদস্য সহ 21 জন পালিয়ে বেড়াচ্ছে। তারা সর্বশেষ যে রিপোর্টটা করেছে আবু হানিফ মারা যাওয়ার 2 দিন আগে 6ই অক্টোবর, সেখানে লেখা আছে তাদের কাছে একটা AK-22 রাইফেল আছে, 5টা হ্যান্ডগান আছে, 33 জন সদস্য আছে অ্যাক্টিভ মেম্বার। 33 জন অ্যাক্টিভ মেম্বার থেকে কিন্তু 8 তারিখে 12 জন মারা গেছে, তাহলে থাকলো হচ্ছে 21 জন এবং 21 জনের মধ্যে 3 জন হচ্ছে শুরা মেম্বার, তাহলে 19 জন হচ্ছে মিড লেভেল অ্যান্ড ফাইটিং লেভেল। সাংগঠনিক নামে কাউকে কাউকে আইডেন্টিফাই করেছে, সাংগঠনিক নাম না, প্রকৃত নাম না, সো এটা সময় লাগবে। র্যাবের মহাপরিচালক আরো জানান, নব্য জেএমবি দেশের ভেতরে একটি সেফ জোন গড়ে তোলারও পরিকল্পনা করেছিল। উমর ফারুক, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোতালিব হত্যার ঘটনায় পরিচিত কেউ জড়িত থাকতে পারে ধারণা পুলিশের। সিলেটে সরকারের খাদ্য বান্ধব কর্মসূচির 10 টাকা কেজি দরের 87 বস্তা চাল জব্দ করেছে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। এই চাল বাজারে বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ। গতরাতে সদর উপজেলার বটেশ্বর বাজারে অভিযান চালিয়ে এই চাল জব্দ করা হয়। পুলিশ জানায়, ওয়াদুদ মিয়া নামে এক ব্যক্তির মালিকানাধীন গুদামে অভিযান চালিয়ে খাদ্য বান্ধব কর্মসূচির 4350 কেজি চাল জব্দ করা হয়। পরে জব্দকৃত চাল উপজেলা খাদ্য কর্মকর্তা রঞ্জন কুমার দেবের তত্ত্বাবধানে খাদিমনগরের সরকারি খাদ্য গুদামে মজুত রাখা হয়েছে। এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছে গুদামের মালিক ওয়াদুদ মিয়া। গরিবের হক এগুলা আইনা বিক্রি করছে যে ডিলার, যেটা ডিলার দেওয়া হয়েছে সরকারের, যেটা ডিলার দিছে, যেটা নিয়ে বিক্রি করছে সম্পূর্ণ দূষর। ওয়াদুদ সাহেবের গুদাম থেকে এটা নেওয়া হয়েছে এবং সে এটা মজুদ রেখেছিল বিক্রির উদ্দেশ্যে। আমরা গোপন সভা বিক্রির খবর পেয়ে আমি এবং আমার এসি সাহেব এবং টিউনো মহোদয়ের সমন্বয়ে আমরা গেছি ওখানে এবং দোকানের তালা ভেঙে আমরা ওটা রিকভারি করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে 13 পরীক্ষার্থীকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। তবে সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছে পরীক্ষার্থীরা। 2016-17 শিক্ষাবর্ষের ক ইউনিটের প্রতিটি আসনের বিপরীতে এবার লড়ছে 51 জন করে শিক্ষার্থী। নির্ধারিত সময় শুক্রবার সকাল 10টায় রাজধানীর 87টি কেন্দ্রে শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের পরীক্ষা। 1.5 ঘন্টা ব্যাপী চলা এই পরীক্ষার প্রশ্নপত্র কিছুটা কঠিন হলেও প্রাচ্যের এই অক্সফোর্ডে পড়ার স্বপ্ন সবার চোখে। আশা করতেছি ভালো রেজাল্ট হবে, আর কোশ্চেন মোটামুটি সহজও ছিল না আবার কঠিনও ছিল না। প্রস্তুতির তুলনায় কেমিস্ট্রিটা একটু হার্ড হয়েছে, এমনিতে অল ওভার প্রশ্ন ভালো ছিল। পরীক্ষার ব্যবস্থাপনা অনেক ভালো ছিল, কোনো সমস্যা হয়নি, আমাদের টিচার অনেক হেল্প করছে আমাদেরকে। পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে কার্জন হলে প্রবেশ করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য। পরিদর্শন শেষে সুষ্ঠুভাবে পরীক্ষা কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা জানান তিনি। তীব্র প্রতিযোগিতামূলক একটি ভর্তি পরীক্ষা আমরা আজকে সম্পন্ন করছি। তো আশা করি যে আমাদের যে মেধাবী ছেলেমেয়েরা, সত্যিকারের মেধাবীদের মাঝে যে যারা মেধাবী, তারাই ক ইউনিটের ভর্তি পরীক্ষার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে। তবে পরীক্ষা শেষে বিভিন্ন কেন্দ্রে ডিজিটাল পদ্ধতিতে জালিয়াতির অভিযোগে 13 জন শিক্ষার্থীকে আটক করার কথা জানান বিশ্ববিদ্যালয় প্রক্টর। গত বছর যেরকম ছিল যে ইলেকট্রনিক ডিভাইস, সেই ইলেকট্রনিক ডিভাইসের মাধ্যমে এবং মোবাইলের মাধ্যমে তারা জালিয়াতি করার চেষ্টা করেছে।
এই জালিয়াতি করতে গিয়ে তারা হাতে নাতে ধরা পড়েছে, যারা ইনভিজিলেটর সেখানে ছিলেন তাদের কাছে। ক ইউনিটে এবারের ভর্তি পরীক্ষায় 1745টি আসনের বিপরীতে অংশ নিয়েছেন 90,427 জন পরীক্ষার্থী। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরো থাকছে। ল্যাটিনীয় কৃষ্ণাঙ্গদের সমর্থন হিলারিকে নির্বাচনী যুদ্ধে এগিয়ে রাখলেও শ্বেতাঙ্গরা ট্রাম্পের পক্ষে। প্রভাব ফেলবে তরুণ ও বৃদ্ধ ভোটারদের উপস্থিতি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যার সাথে পরিচিত কেউ জড়িত বলে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় গতরাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে জিজ্ঞাসাবাদের জন্য 2 নৈশ প্রহরী সহ 4 জনকে আটক করা হয়েছে। দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান পুলিশ কমিশনার শফিকুল ইসলাম। পুলিশ জানায়, পরিবারের পক্ষ থেকে মামলার পর আব্দুল লতিফ হলের 2 নৈশ প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে আটক করে হেফাজতে নেয় পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে বলে জানিয়েছে পুলিশ। গতকাল সকালে বিশ্ববিদ্যালয়ের লতিফ হল থেকে মোতালেব হোসেন লিপু নামে সাংবাদিকতা বিভাগের এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় মতিহার থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেন লিপুর চাচা মোহাম্মদ বশির আলী। জামায়াতের নবনির্বাচিত আমির মকবুল আহমেদের বিরুদ্ধে যুদ্ধাপরাধের প্রাথমিক তথ্য উপাত্ত মিলেছে। তদন্ত অগ্রগতি হলে তাকে গ্রেফতারের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার সমন্বয় আব্দুল হান্নান খান। আর ফেনী জেলা মুক্তিযোদ্ধা কমান্ডারের দাবি, অবিলম্বে মকবুল আহমেদকে বিচারের মুখোমুখি করার। সকালে সময় সংবাদকে তারা একথা বলেন। মকবুল সাহেব একজন রাজাকার আলবদর আল শামসের হোদা, শান্তি কমিটির মেম্বার এবং অনেক হত্যা, নারী নির্যাতন থেকে আরম্ভ করে ঘর পোড়ানি থেকে আরম্ভ করে অনেক কিছুর সাথে সে জড়িত ছিল। তদন্ত সংস্থা তদন্তকালীন ওই গ্রেফতারের কোনো ক্ষমতাই আমাদেরকে দেওয়া নেই। আমরা এটা দেখব, তদন্ত করব, একটা সুনির্দিষ্ট পর্যায়ে আসার পরে আমরা তাকে গ্রেফতারের অনুমতি চাইব ট্রাইব্যুনালের কাছে। অপহরণের 3 সপ্তাহ পর ছাড়া পেয়ে বাড়িতে ফিরলেন চিকিৎসক রিয়াদ নাসির চৌধুরী। বুধবার রাতে মিরপুরের বাসায় ফেরেন তিনি। রিয়াদের পরিবার জানায়, বুধবার রাতে চোখ বাঁধা অবস্থায় তাকে একটি হাইওয়েতে ফেলে যায়। পরে একটি সিএনজি চালিত অটোরিকশায় বাসায় ফেরেন তিনি। অপহরণের 21 দিন পর বুধবার মধ্যরাতে বাসায় ফেরেন মিরপুর ইসলামী ব্যাংক হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার রিয়াদ নাসির চৌধুরী। রিয়াদের বাবা জানান, অপহরণকারীরা প্রায় 21 দিন রিয়াদকে কোথায় রেখেছে এ বিষয়ে কিছুই বলতে পারেনি সে। এদিকে বৃহস্পতিবার আদালতে জবানবন্দি দিয়েছে রিয়াদ। ছেলে যখন আসছে তখন টকটক কাঁপতেছিল, দুর্বল খুব। যেটুকু শুনলাম বলে, আব্বা কিছুই বলতে পারি না, শুধু এটুকু বলতে পারি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল একটা গাড়ি থেকে। আমি গড়াই গড়াই নিচে চলে গেলাম, অতি কষ্টে শক্তি সঞ্চয় করে উপরে উঠে দেখলাম এটা একটা হাইওয়ে। তারপরে আল্লাহর মেহেরে হঠাৎ করে একটা বেবি ট্যাক্সি পেয়ে গেলাম। পরকীয়া সন্দেহে রিয়াদকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ তার পরিবারের। এক্ষেত্রে তাদের অভিযোগের তীর এক কোস্টগার্ড কর্মকর্তার দিকে। আমার ছেলের তো এই দুনিয়াতে কোনো শত্রু ছিল না, ওই একজন ছাড়া। একটা জানেন আপনারা, ওই যে ভারত সরকারের ওয়াইফের ব্যাপারে সে সন্দেহ করতো, আর তো কোনো ব্যাপার আমাদের কাছে জানা নেই। এদিকে অপহরণের দিন হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায় সন্দেহভাজন 2 ব্যক্তি বেশ কয়েক ঘন্টা অপেক্ষা করছিল। ডাক্তার রিয়াদ বের হওয়ার পরপরই পিছু নেয় ওই 2 জন। পরে রিয়াদকে মাইক্রোবাসে তুলে নেওয়ার সময়ও তাদের উপস্থিতি ছিল। তার শারীরিক অবস্থার উন্নতি হলেও মানসিকভাবে এখনো বিপর্যস্ত বলে জানিয়েছে তার পরিবার। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক খবরে মার্কিন নির্বাচনের খবর। এশীয় বংশোদ্ভূত জনগোষ্ঠীর পাশাপাশি ল্যাটিনীয় কৃষ্ণাঙ্গদের সমর্থন হিলারি ক্লিন্টনকে নির্বাচনী যুদ্ধে এগিয়ে রাখলেও সংখ্যাগরিষ্ঠ স্বল্প শিক্ষিত শ্বেতাঙ্গদের সমর্থন বাড়ছে ডোনাল্ড ট্রাম্পের পক্ষে। যুক্তরাষ্ট্রের গ্রামাঞ্চল ও উপশহরগুলোতে চালানো জরিপে উঠে এসেছে এমন তথ্য। তবে তরুণ ও বয়োবৃদ্ধ ভোটার এবং ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতির উপরেই নির্ভর করছে হিলারি ক্লিন্টনের ভাগ্য। এমনটাই জানিয়েছেন নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটির গ্র্যাজুয়েট সেন্টারের আরবান রিসার্চ যুক্তরাষ্ট্র প্রতিনিধি শিয়াবুদ্দিন কিসলুর তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
বুধবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রেস সেন্টারে সংবাদ সম্মেলন করেন নিউ ইয়র্ক সিটি ইউনিভার্সিটির ম্যাপিং সার্ভিস এবং গ্র্যাজুয়েট আরবান রিসার্চ সেন্টারের পরিচালক প্রফেসর স্টিভেন রোমালিউস্কি। অন্যবারের তুলনায় এবার বেশি সংখ্যক রিপাবলিকান সমর্থক ভোটার রেজিস্ট্রেশন করেছেন বলে জানান তিনি। সময় টেলিভিশনের এক প্রশ্নের উত্তরে স্টিভেন রোমালিউস্কি বলেন, রিপাবলিকান প্রার্থী ট্রাম্প ভালোভাবেই নিজের অবস্থান সামলে নিয়েছেন। পেনসিলভানিয়া, ওহাইও, ফ্লোরিডাতে বাঘে মহিষে লড়াই হলেও নিজ জন্মশহর নিউ ইয়র্কে ভালো করবেন ডোনাল্ড ট্রাম্প। নতুন ভোটার ও শিক্ষিত শ্রেণীতে হিলারি ক্লিন্টনের জনপ্রিয়তা থাকলেও ডোনাল্ড ট্রাম্পের প্রাইমারি নির্বাচনের জয়ের পেছনে মূল শক্তি জুগিয়েছে ছোট শহরের শ্বেতাঙ্গ স্বল্প শিক্ষিত ভোটাররা। এবারে নির্বাচনী ধারা একেবারে আলাদা হবে বলে মন্তব্য করেন তিনি। এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ট্রাম্প, যার রাজনীতিতে কোনো অভিজ্ঞতা নেই, কিন্তু তিনি ঠিকই প্রার্থিতা নিশ্চিত করেছেন। তাই এবারের নির্বাচনের ফলাফলে আমরা ভিন্ন কিছু দেখব। সংবাদ সম্মেলন শেষে প্রফেসর স্টিভেন রিমালিউস্কি জানান, নির্বাচনের রায় নিজের পক্ষে নিতে ট্রাম্পকে আরো ইতিবাচক ভাবমূর্তি তৈরি করতে হবে। বিভিন্ন জরিপ বিশ্লেষণে দেখা গেছে ট্রাম্পের পক্ষে জয় তুলে নেওয়া বেশ কঠিন হয়ে পড়বে, তবে নির্বাচনের আগ পর্যন্ত কিছুই বলা যায় না। 8 নভেম্বর প্রেসিডেন্ট নির্বাচনে মুখোমুখি হতে যাচ্ছেন এই দুই প্রার্থী। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। বাংলাদেশ ইংল্যান্ড টেস্ট সিরিজ প্রসঙ্গ। ব্যাটসম্যানদের দৃঢ়তায় চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। তামিম ইকবালের 50-তে 5 উইকেটে 221 রান করেছে টাইগাররা। ইংল্যান্ডের চেয়ে প্রথম ইনিংসে 72 রানে পিছিয়ে আছে বাংলাদেশ। এর আগে দিনের প্রথম সেশনেই 293 রানে অল আউট হয় সফরকারী ইংল্যান্ড, যা টেস্টে টাইগারদের বিপক্ষে ইংলিশদের সর্বনিম্ন রানের ইনিংস। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। ইংল্যান্ডের 293 রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসের শুরুতে অনেকটা সাবধানী শুরু করেছিলেন টাইগার ওপেনাররা, কিন্তু স্কোরবোর্ডে 30 রান জমা না হতেই মঈন আলীর জোড়া আঘাতে একই ওভারে ইমরুল কায়েস ও মমিনুল প্যাভিলিয়নে ফেরেন। 2 উইকেট হারানোর পর কিছুটা চাপে পড়া টাইগারদের হয়ে প্রতিরোধের দেয়াল গড়ে তোলেন মাহমুদুল্লাহ ও তামিম। দুইজনই অনেকটা দেখে শুনে খেলতে থাকেন ইংলিশ বোলারদের। তবে চা বিরতির ঠিক আগ মুহূর্তে মাহমুদুল্লাহকে আউটের মাধ্যমে 90 রানের এই জুটি ভাঙেন আদিল রশিদ। 38 রান করে আউট হন মিস্টার ডিপেন্ডেবল। তবে এক প্রান্ত আগলে খেলতে থাকা দেশসেরা ওপেনার তামিম অষ্টম টেস্ট শতকের স্বপ্ন দেখালেও সেটি অধরাই থেকে গেল। গ্যারেথ বেটির বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে আউট হওয়ার আগে এই বাঁহাতি ব্যাটসম্যান 179 বল খেলে করেন 78 রানের এক ভিত গড়া ইনিংস। এর পরের গল্পটা শুধুমাত্র মুশফিক ও সাকিবের হতে পারত, কিন্তু দিনের খেলা শেষ হওয়ার কয়েক ওভার আগে অর্ধশতক থেকে 2 রান দূরে থাকতে বেন স্টোকসের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফেরে মুশফিক। পুরোদিন নিজেদের হলেও মুশির আউটে আক্ষেপে পড়ে টিম বাংলাদেশ। অধিনায়কের সাথে সাকিবের জুটি থামে 58 রানে। দিন শেষে 5 উইকেটে 221 রান করে শেষ হয় টাইগারদের ইনিংস। সাকিব 31 ও নাইট ওয়াচম্যান শফিউল অপরাজিত আছে 0 রানে। দিনের শুরুটা ছিল একদম ভিন্ন। মাঠে নামার পর প্রথম বলেই ওকসকে ফিরিয়ে দেন তাইজুল, এরপর আদিল রশিদকে ফিরিয়ে আগের দিন উইকেট শূন্য থাকার আক্ষেপ মেটান এই বাঁহাতি। আর শুরু যার হাতে সেই মিরাজ স্টুয়ার্ট ব্রডকে ফিরিয়ে অভিষেকেই 6 উইকেট পূর্ণ করেন। এই প্রথম ইংল্যান্ডকে 300 এর কম রানে বেঁধে ফেলতে সমর্থ হয় টাইগাররা। প্রথম দিনে বোলারদের দৃঢ়তায় ও দ্বিতীয় দিনে ব্যাটসম্যানদের কল্যাণে চট্টগ্রাম টেস্টে নিজেদের আধিপত্য বজায় রেখেছে বাংলাদেশ দল। এক্ষেত্রে তৃতীয় দিনেই টার্নিং উইকেটে কতক্ষণ মুশফিক বাহিনী ব্যাট করতে পারে তাই এখন দেখার বিষয়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। সন্ধ্যা সময়ের এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া উপভোগ করলেন বিদেশি অতিথিরা। কাল যাবে বিএনপিও। আশুলিয়ায় অভিযানের সময় ভবন থেকে পড়ে নিহত আব্দুর রহমানই নব্য জেএমবির প্রধান সারোয়ার জাহান। দাবি র্যাবের। হলি আর্টিজান সহ সাম্প্রতিক অন্তত 19টি ঘটনায় জড়িত সে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির অভিযোগে 13 পরীক্ষার্থী আটক। প্রতি আসনের বিপরীতে 51 জন শিক্ষার্থী। মংলা বন্দর দিয়ে পাট রপ্তানি করতে পারছেন না খুলনা অঞ্চলের ব্যবসায়ীরা। গুনতে হচ্ছে বাড়তি অর্থ, পিছিয়ে পড়ছে রপ্তানি বাণিজ্য।
এবং চট্টগ্রাম টেস্টে ব্যাটসম্যানদের দৃঢ়তায় ইংল্যান্ডের 293 রানের ভালো জবাব দিচ্ছে টাইগাররা। দ্বিতীয় দিন শেষে 72 রানে পিছিয়ে বাংলাদেশ। দর্শক, এই ছিল সন্ধ্যার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv আর সঙ্গে থাকুন সময়।